হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আম যেমনটি বলেছিলাম যে আমি একটা 404 এবং 410 এই ২ টা হেডার স্ট্যাটাস কোডের উপরে একটা ভিডিও করতে চাই। কারণ লাস্ট আমি যেই ২-৩ টা ভিডিও করেছি, সবগুলোতেই অনেকগুলো প্রশ্ন পেয়েছি। খুবই ইম্পোর্টেন্ট কিছু প্রশ্ন পেয়েছি এবং আ প্রশ্নগুলো মনে হয় যে স্টে মানে আপনার স্ট্যাটাস পাবলিশ না করে যদি আমি একটা ভিডিও করি সবার অনেক কাজে লাগবে এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আমি একসাথে দিতে পারবো। তো আশা করি আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের হোপফুলি অনেক কাজে আসবে। ঠিক আছে? আর যেটা আমি আশা করব যে আপনারা এই যারা অলরেডি আ জয়েন করেছেন এই সেশনটাতে আমি দেখতে পাচ্ছি আ আ ম মওসার ভাই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। থ্যাংক ইউ ফর জয়েনিং। উনি জয়েন করেছে এবং যারা জয়েন করছেন আ তারা কমেন্ট বক্সে আপনাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে প্লিজ জানাবেন। তাহলে যেটা হবে যে আমি সবার প্রশ্ন যতটুকু পারি একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? এটা একটা। আর ২ নাম্বার হচ্ছে আমি যেটা চাই যে সেটা হচ্ছে যে আপনারা নোট নিবেন। আ এই ভিডিওটা এখন দেখেন আর পরে রেকর্ডেড সেশনই দেখেন। নোট নেয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে যখন আপনি নোটটা নিবেন, তখন ওটা আপনার মাথার মধ্যে কিন্তু গেঁথে যাবে। রাইট? তাহলে আপনি ভবিষ্যতে এখন না লাগুক, ভবিষ্যতে যখন আপনার এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনি ওই যে আগে ইউজ করেছিলেন, নোট নিয়েছিলেন কিংবা একটু পড়াশোনা করেছিলেন, ওই জিনিসটা মাথায় চলে আসবে। হয় তখন আপনি তখন এই খুব ইজিলি সলভ করতে পারবেন, নতুবা আবার ভিডিওতে আসবেন, এসে দেখবেন। সেভাবে আপনার প্রশ্নের মানে উত্তরটা খুঁজে পাবেন। রাইট? তো যেটা আরেকবার বলি যে প্লিজ নোট নিবেন। আর ভিডিওটাতে তো প্রশ্ন থাকতেছে এখন দেখেন, পরে দেখেন, ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে কে কি ধরনের প্রশ্ন করেছেন। তো ওই প্রশ্নের গুলার উত্তর দেওয়ারও চেষ্টা করব। ঠিক আছে? তো আ যেটা হচ্ছে যে আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, আ মনে করেন আপনি SEO হন, ওয়েব ডেভেলপারই হন, হোস্টিং প্রোভাইডারই হন, তাদের কাছে যেটা হয় যে হেডার স্ট্যাটাস কোড খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। তো হেডার স্ট্যাটাস কোড কাকে বলে? যেটা হচ্ছে যে আপনি যখন একটা রিকোয়েস্ট সেন্ড করেন, মানে আপনি যখন ব্রাউজারে একটা অ্যাড্রেস লিখলেন। আ ব্রাউজারে একটা অ্যাড্রেস লিখলেন, অ্যাড্রেসটা লিখে যখন এন্টার বাটন প্রেস করলেন, তখন যেটা হয় যে আপনি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। রাইট? আপনি একটা আপনার সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ওই রিকোয়েস্টের এগেইনস্ট এ সার্ভার একটা রিপ্লাই দেয়। রাইট? তো এই রিপ্লাইটাকে আমরা হেডার রিকোয়েস্ট কোড বলি এবং হেডার রিকোয়েস্ট কোড অনেকগুলো আছে। যেমন 200 200 যে মানে হচ্ছে যে আপনি এটা নরমাল, এটা ওকে, রাইট? তারপরে 3XX 3 এর ঘরে কিছু আছে। 300 এর প্লাস 300 দিয়ে যেমন আমরা যেটা বলি সবসময় যে 301, 302 সেটা হচ্ছে রিডাইরেক্ট। 301 হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট, 302 হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট, রাইট? আর 400, 400 হচ্ছে যে ওইটাতে আপনার ব্রোকেন, something is broken সেই রিকোয়েস্ট গুলো 400 দিয়ে পাবলিশড হয়। বাংলা নেইল প্যাটার্ন হ্যাঁ, আসিফ থ্যাংক ইউ ভাই। তো 400 এর ঘরে যে রিকোয়েস্ট গুলো আছে সেগুলো হচ্ছে ব্রোকেন এবং একেকটা 400 যেমন আমরা আজকে কথা বলব 404 এবং 410 নিয়ে। এ এই ধরনের আছে 401 আছে, 40 আই থিংক 407 আছে। এই ধরনের আপনার যেই 4 এর ঘরে যেগুলো সেগুলো হচ্ছে ব্রোকেন ইউআরএল এবং একেকটা ব্রোকেন ইউআরএল দিয়ে একেকটা স্ট্যাটাস বোঝানো হয়। তাহলে আমরা আজকে ২ টা স্ট্যাটাস নিয়ে কথা বলব। একটা হচ্ছে 404 এবং আরেকটা হচ্ছে 410, রাইট? এখন 404 টা কি? সেটা আমরা একটু জেনে নিই। 404 এবং 410 টা। এজন্য আমি এখন আমার স্ক্রিন শেয়ার করব। I hope you can watch it on my screen. ওকে। এখন আমি আ স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে 404 টা কি? 404 খুবই একটা নরমাল একটা স্ট্যাটাস কোড। আম আ সেটাকে আমরা বলি হচ্ছে নট ফাউন্ড। রাইট? এখন নট ফাউন্ড টা কি?
এখানে আপনি যদি ইয়েতে দেখেন আপনার এই যে Mozilla ফাউন্ডেশনের যে গ্লোসারিটা আছে সেখানে বলা আছে যে আ এখানে আমি একটু হাইলাইট করে দেই। হুম? এটা হচ্ছে the HTTP 404 not found response code indicates that the server cannot find the requested resource. যে ফ মানে আপনার সার্ভার বলে দিচ্ছে আপনাকে যে আপনি যেই URL টা এক্সপেক্ট করেছেন কিংবা রিকোয়েস্ট করেছেন সেটা সে খুঁজে পাচ্ছে না। Links that lead to a 404 page are often called broken or dead link and can be subject to link rot. ওকে, তো এখন এটা একটা যে আমরা সাধারণত যেটাকে বলি যে নরমালি মানে 404 তো হচ্ছে ডেভেলপারের ভাষায় কিংবা একটু হাই লেভেলের ভাষায় আমরা বলি। বাট নরমালি যেটা বলি যে ব্রোকেন লিঙ্ক, রাইট? তো 404 দিয়ে আমরা জেনারেলি ব্রোকেন লিঙ্ককে বলি। ওকে। এখানে একটা ইম্পোর্টেন্ট আছে বিষয়। সেটা হচ্ছে যে a 404 status only indicates that the resource is missing, not whether the absence is temporary or permanent. যে 404 স্ট্যাটাস যখন আপনাকে সার্ভার পাঠাচ্ছে, তার মানে সে জানে না যে এই লিঙ্কটা স্থায়ীভাবে চলে গেছে না এটা টেম্পোরারি আনএভেইলেবল। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট জিনিস। যে 404 যখন সার্ভার সার্ভ করে তার মানে হচ্ছে either this broken link is a temporary broken or a permanent broken, এটা কিন্তু সে জানে না। It could be anything, right? That means আমি যদি গুগল হয়ে থাকি তাহলে কি হবে? আমি গুগলের কাছে একটা 404 লিঙ্ক সার্ভ করলাম। গুগল একটা রিকোয়েস্ট করলো 404 সার্ভারের কাছে। সার্ভার বলল যে এটা ব্রোকেন বাট I don't know এটা আপনার টেম্পোরারি না পার্মানেন্ট। দ্যাট মিনস গুগল কিন্তু যেহেতু জানে না যে এটা টেম্পোরারি কিংবা পার্মানেন্ট, সে আবার একটা সময় পরে আবার চেক করবে ওই লিঙ্কটা। সে আবার চেক করবে। বারবার সে 404 লিঙ্কটাকে চেক করে দেখবে যে এই লিঙ্কটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এটা হচ্ছে 404 লিঙ্কের ডিসঅ্যাডভান্টেজ ও বলতে পারেন, অ্যাডভান্টেজ ও বলতে পারেন। ডিসঅ্যাডভান্টেজ এই কারণে যে একটা ব্রোকেন লিঙ্ক যদি থেকে থাকে আপনার ওয়েবসাইটে, গুগল কিন্তু বারবার চেক করতেছে। আর অ্যাডভান্টেজ যদি বলেন যে কোনো কারণে আপনার লিঙ্কটা ব্রোকেন হয়ে গিয়েছিল, আপনি পরে ফিক্স করছেন। তার মানে আজকে যদি গুগল 404 টা পেয়ে যায়, কালকে আবার চেক করে আসলে দেখবে যে না, ইটস ফিক্সড। তখন সে ক্রল করবে, ইন্ডেক্স করবে। বোঝাতে পারলাম? যে এইটাই হচ্ছে একদিকে 404 হচ্ছে গুড ইন a sense that Google does not ignore that URL at all. It will come back. এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গুগল বারবার আসবে। আপনি যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ আসতেই থাকবে এবং হয়তোবা ওই ব্রোকেন ইউআরএলটা আপনি সার্চ কনসোলে দেখতে পারবেন, আপনি র‍্যাংকিং এ দেখতে পারবেন যে একটা ব্রোকেন ইউআরএল আছে, তাও স্টিল র‍্যাংক হচ্ছে। এটা। ওকে। অন দ্য আদার হ্যান্ড এখন যদি আমি বলি যে 410 এর ক্ষেত্রে কি হয়? আমরা তো এতক্ষণ 404 দেখলাম। এখন 410 এ দেখি। 410 এ বলা আছে যে হাইপারটেক্সট প্রোটোকল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP 404 গন। 404 হচ্ছে গন। আগেরটা ছিল 404 সরি 404 ছিল হচ্ছে নট ফাউন্ড, 410 হচ্ছে গন। তাহলে কি দাঁড়াচ্ছে যে 404 gone, client error response code indicates that access to the target resource no longer available at the origin server, and this condition is likely to be permanent. তার মানে হচ্ছে আপনি যেই ইউআরএলটাকে সার্ভারের কাছে রিকোয়েস্ট করেছিলেন, সেই রিকোয়েস্টটা মানে গন 404 স্ট্যাটাস, ওকে? সেটা সার্ভারে নেই এবং মোস্ট প্রবাবলি ইট উইল বি পার্মানেন্ট। বোঝাতে পারলাম? যে আগেরটা ছিল 404 এর ক্ষেত্রে এটা কুড বি টেম্পোরারি অর পার্মানেন্ট। কিন্তু 410 এর বেলায় আমরা বলতেছি যে ইট ইস লাইকলি টু বি পার্মানেন্ট। মানে মোটামুটি আমি সিউর যে এটা পার্মানেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? যখন গুগল আপনার সার্ভারে আসবে
একটা লিঙ্ক দেখবে, রিকোয়েস্ট করবে সার্ভারের কাছে। সার্ভার যখন তাকে 410 রেসপন্স পাঠাবে, তখন গুগল দেখবে যে এটা তো টেম্পোরারি গন। তার মানে সে আর ওই ইউআরএলটা কখনো রিকোয়েস্ট করবে না। বোঝা গেল? তো এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ। ওকে? এবং আবার এগেইন অন দ্য আদার হ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, কোন কারণে ভুল করে যদি আপনি কোন একটা ইউআরএল এ 410 বসিয়ে দেন, ব্রোকেন ইউআরএল এ 410 বসিয়ে দেন, কিংবা আপনার সার্ভারে কোন সেটিং এ ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনার ইউআরএল এ 410 চলে গেছে। গুগল কিন্তু ওই ইউআরএল গুলো পুরোপুরি ইগনোর করবে। তখন ওই ইউআরএলটাকে কিন্তু ভবিষ্যতে মানে ইনডেক্স করা, রিকোয়েস্ট করা কঠিন হয়ে যাবে। সো যারা মনে করেন আজকে আমার ভিডিও দেখে কিংবা ভবিষ্যতে কোনো কারণে 410 ব্যবহার করবেন, একটু সাবধানে ব্যবহার করবেন। নিশ্চিত না হয়ে 410 ব্যবহার করবেন না। এটা একটা অ্যাডভান্সড হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP প্রোটোকল। এটা নিয়ে খেলাধুলা করা যাবে না। রাইট? ওকে, তাহলে কেন আমরা 410 ব্যবহার করি? আচ্ছা, 410 এর ব্যবহারের কয়েকটা কারণ আছে। নরমাল কারণে যাওয়ার আগে বলি যে 404 টা কেন ব্যবহার করি? আসলে 404 আমরা ব্যবহার করি না। এটা বাই ডিফল্ট আমরা পেয়ে যাই। ফর এক্সাম্পল, যদি কোনো একটা ব্রোকেন লিঙ্ক থাকে, সেটাতে আমরা 404 পাই। এটা বাই ডিফল্ট। সার্ভারের ব্রোকেন HTTP স্ট্যাটাস হচ্ছে 404, রাইট? এখন ধরুন আমি আমার কি বলে একটা আমার ওয়েবসাইটে গেলাম। আ দেখি একটা আমার ওয়েবসাইটে ঢুকি। ওকে। এটা আমার ওয়েবসাইট। আপনারা এর আগেও আমি কয়েকবার এক্সাম্পল দিয়েছি। তো এটা যেমন কি হচ্ছে, আমি যখন এই ইউআরএল টাতে ক্লিক করি ফর এক্সাম্পল, এই ইউআরএল এ আমরা কি হয় যে আমরা 200 পাইছি। 404 আমরা কখন পাই? যে ধরুন আমি এখানে একটা অ্যাড্রেস বারে কিছু একটা ডিলিট করে দিলাম। তাহলে কি দাঁড়াবে? বলতেছে পেজ নট ফাউন্ড। এটা হচ্ছে 404। তো 404 টাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনার যদি আ ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক থাকে এবং ওই লিঙ্কটা যদি 404 রিটার্ন না করে, তাহলে আপনি কখনো জানতেই পারবেন না যে আপনার ওয়েবসাইটে কোনো ব্রোকেন ইউআরএল আছে। রাইট? তো এই কারণে 404 টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যদিও আমরা এটা 404 কে কোনো গুরুত্ব দেই না। কিন্তু 404 টা খুবই ইম্পোর্টেন্ট। কারণ যেটা হচ্ছে, যদি কোনো একটা ব্রোকেন লিঙ্ক, আপনার ওয়েবসাইটের কোনো একটা ব্রোকেন লিঙ্ক থাকে এবং অনেক সময় সার্ভার সেটিং এর কারণে ব্রোকেন লিঙ্কটা 200 রেসপন্স করে। তার মানে কি দাঁড়াচ্ছে? ব্রোকেন লিঙ্ক আছে আপনার ওয়েবসাইটে, 200 দেখাচ্ছে। তার মানে Google সেটাকে 200 ধরে ইনডেক্স করার চেষ্টা করবে, ব্রোকেন লিঙ্ক। তার মানে কি দাঁড়াচ্ছে? ব্রোকেন লিঙ্কটা মানে হচ্ছে এই পেজটাকে সে ইনডেক্স করার চেষ্টা করবে। এরকম যদি আপনার মনে করেন ১,০০০ ব্রোকেন লিঙ্ক থাকে এবং প্রত্যেকটা পেজে দেখা যাবে সেম কনটেন্ট। কারণ আপনার সার্ভার আপনার যে হেডার স্ট্যাটাস কোড পাঠাচ্ছে গুগলকে, সেটা হচ্ছে 200। মানুষ না হয় বুঝলো যে পেজ নট ফাউন্ড, এটা হচ্ছে একটা ব্রোকেন লিঙ্ক। বাট গুগল তো আর বুঝতেছে না। গুগল মনে করতেছে, "ওয়াও! এটা তো 200, লেটস ক্রল অ্যান্ড ইনডেক্স।" তার মানে ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ যতগুলাই ব্রোকেন লিঙ্ক থাকুক না কেন, সবগুলোর কনটেন্ট হবে এরকম। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনার ওয়েবসাইটে আ যদি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, ওইটার লিঙ্কের হেডার স্ট্যাটাস কোডটা কি? এটা বোঝার। তো হেডার স্ট্যাটাস কোড কি? এটা বোঝার জন্য আমি যেই ওয়েবসাইটটা ইউজ করি সেটা হচ্ছে যে headerstatus.io। ওকে? এখানে যদি আমি আ ওই যে আমরা ব্রোকেন লিঙ্কটা এখানে দেই এবং চেক স্ট্যাটাস করি, এখানে আমাকে দেখাচ্ছে 404। রাইট? তার মানে যে আমার ওয়েবসাইটে যদি কোনো একটা ব্রোকেন লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা নট অনলি যে হিউম্যানের জন্য আপনার ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে, অলসো যে আপনার সার্চ ইঞ্জিন আছে কিংবা বট আছে, তাদেরকেও 404 দেখাচ্ছে। এটুকু আমি নিশ্চিত হতে পারলাম। রাইট। এখন 410 টা আমরা কেন কোথায় ইউজ করব? ধরুন আপনার কিছু কনটেন্ট আছে যেটাকে আপনাকে কোনো কারণে ডিলিট করতে হবে।
রাইট? আপনি ডিলিট করে দিয়েছেন অলরেডি। তার মানে যে সেটা ব্রোকেন লিঙ্ক 404 হয়ে যাচ্ছে। কিন্তু স্টিল ওই ইউআরএল গুলো আপনার র‍্যাংক করতেছে। এটা হতে পারে ধরুন অনেক সময় WordPress যারা ইউজ করেন তারা দেখবেন যে তাদের আম আমরা যে বলি malicious যে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট অ্যাটাক হয়। তার কারণে অনেক আপনার কি বলে পেজ আ gibberish পেজ আ ক্রিয়েট হয় এবং এটা অনেক সময় ইনডেক্সও হয়ে যায় Google এ। ওই পেজগুলোকে আপনি কিভাবে রিমুভ করবেন? ১ম এ তো আপনি আ আপনার ওয়েবসাইটটা ক্লিন করে ফেললেন, রাইট? ক্লিন করার ফলে আপনার কিন্তু ওই পেজগুলো 404 হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে Google is still ranking somewhere in search result. আপনি Google এর অনেক চেষ্টা করতেছেন, পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনাকে 410 ইউজ করতে হবে। বোঝাতে পারলাম? যে আপনার যদি কোন URL কে আ খুব দ্রুত URL কে খুব দ্রুত Google থেকে সরাতে হয়, সেই ক্ষেত্রে আপনি 404 ইউজ না করে 410 ইউজ করবেন। তাহলে যেটা হবে Google নেক্সট টাইম যখন ওই পেজে যাবে দেখবে যে, "ওহ! ইটস রিটার্নিং মি 410" তাহলে কি হবে? যে Google ওই URL টাকে তার ইনডেক্স থেকে চিরতরে মুছে দেবে এবং নেক্সট টাইম আর ওই URL এ ক্রল করবে না। তার মানে দাঁড়াচ্ছে যে ১ আপনি আপনার যে সার্ভ ক্লিন করলেন, ২ যে আপনি আপনার ক্রল বাজেট মানে আপনি আ অপ্টিমাইজ করলেন। তার মানে হচ্ছে ক্রল বাজেট বাঁচালেন। সার্ভ ক্লিন করলেন, ক্রল বাজেট বাঁচালেন। ওকে? এখন তাহলে আমি আপনাকে দেখাই যে আ কিভাবে আমি কয়েকটা প্রশ্ন এসেছিল লাস্ট টাইমে যে আমরা কিভাবে 410 এই URL টাকে আমি কোন URL এ 410 কিভাবে আমি ইউজ করতে পারি? যদি আপনার কি বলে WordPress ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে খুবই ইজি যে WordPress এ আপনার কয়েকটা প্লাগইন আছে যার মাধ্যমে আপনি 410 URL যেকোনো একটা URL কে 410 করতে পারবেন। খুবই ইজি। তো আমি একটা URL আ আ প্লাগইন ইউজ করছি আমার ওয়েবসাইটে এই আ লাইভটা করার জন্য। আমি আপনাকে প্লাগইনটার নামটা বলে দেই। সেটা হচ্ছে আ কোথায়? Ultimate 410 ওকে? এই Ultimate 410 প্লাগইনটা ইউজ করলে আপনি খুব ইজিলি আপনার ওয়েবসাইটের যেকোনো URL কে 410 করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে যে 410 যখনই আপনি একটা URL কে 410 করলেন, এটা খুব দ্রুত ক্লিন হয়ে যাবে। তো এটাকে কিভাবে ইউজ করতে হয়? যেটা বললাম যে খুবই সিম্পল একটা ওকে? আ আমি আপনাকে দেখাই। আপনি যখন প্লাগইনটাকে এভাবে আ ইনস্টল করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে? তো আমি আ আ একটা মানে আপনার কি বলে কাল্পনিক ইমাজিনারি একটা URL বানিয়েছি। সেটা হচ্ছে my 410 broken link এটাকে আমি জাস্ট আপনি এভাবে লিখে দিবেন যে my 410 broken link করে আপনি যখনই করবেন বাস এটা ওই URL টাতে 410 হয়ে যাবে। খুবই সিম্পল। এখন যেটা হবে যখন আপনি ওই URL এ যাবেন তখন দেখবেন যে আপনার যখন ব্রাউজারে হবে, যখন আপনি হিউম্যান তখন আপনি পাবেন 410 গন এই কথাটা। আর যখন আপনার মনে করেন সার্চ ইঞ্জিন আ যাবে তখন কি হবে সেটা দেখার জন্য কি করব? আমরা HTTP স্ট্যাটাস IO ওয়েবসাইটে গেলাম, পেস্ট করলাম, চেক স্ট্যাটাস করলাম। এই দেখেন। এখানে আমরা 410 স্ট্যাটাস পেয়ে গেলাম। রাইট? ইটস অ্যামেজিং। ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি। ওকে। এখন আ আরেকবার একটু যাই প্লাগইন এ। ওকে। এখানে যেটা হচ্ছে আপনি এটা তো আমি বললাম যে এখানে যেকোনো একটা URL এর আপনার কি বলে আ একটা URL দিলাম। কিন্তু আপনার দেখা গেল ১,০০০ URL আছে। বাট দেয়ার either has .html, .php, .javascript, blah, blah, blah কিংবা একটা সাবফোল্ডার এর মধ্যে ইনস্টল হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনারা regex
রেগুলার এক্সপ্রেশন দিয়ে ইউআরএল এর যে ফরম্যাটটা সেটা মেনশন করে দেবেন। দ্যাট মিনস ওই ফরম্যাটের মধ্যে যতগুলো ইউআরএল পড়বে সবগুলোই 410 সার্ভ করবে। অ্যামেজিং? ওকে, that's how to do it in WordPress very simple, easily, just in like 2 minutes. On the other hand, ধরুন আপনার এখন একটা ওয়েবসাইট আছে যার মধ্যে যেটা আপনার WordPress ইউজ করে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেই আপনার যদি Apache সার্ভার হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি htaccess নামে যে ফাইলটা আছে, সেই ফাইলে একটা লাইন আ এড করে আপনি 410 বসিয়ে দিতে পারেন। তো সেই লাইনটি আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে এই রিরাইট রুলটা আপনি ব্যবহার করে শুধু এই রিরাইট রুলটা ব্যবহার করেই আপনি 410 স্ট্যাটাস বসাইতে পারেন। রাইট? তার মানে দাঁড়াচ্ছে যে এখানে আমি বলতেছি যে এই রিরাইট রুল forum dash view ডট পরে যতগুলো ইউআরএল আছে সবগুলোতে আমি রিডাইরেক্ট 410 বসাচ্ছি। রুল 410 বসাচ্ছি। দ্যাটস ইট। ডান। ওকে? তো এভাবে আপনার যদি নন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে সেখানে আপনি এইভাবে আম আ হেডার স্ট্যাটাস কোডে 410 বসাতে পারেন। রাইট? তো একটা জিনিস মনে রাখবেন যে 410 বসান আর 404 বসান, হোয়াটএভার বসান, আ ব্রোকেন করে দেন। সবসময় খেয়াল রাখবেন যে 410 বসালেন কিন্তু এটা যেহেতু আপনি এক্সটার্নালি 410 বসাচ্ছেন, তার মানে যে তার সাথে কিন্তু সিএমএস এর কিন্তু সম্পর্ক নাই। সেক্ষেত্রে যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে, মেক সিউর দ্যাট ওই কনটেন্টটা কিন্তু আপনি আপনার হয় ডিলিট করে দিয়েছেন কিংবা ড্রাফট করে দেবেন। আদারওয়াইজ কি হবে যে আপনি একদিক থেকে 410 সার্ভ করতেছেন একটা ইউআরএল এ আর ওই কনটেন্টটা কিন্তু পাবলিশ হয়ে আছে। দ্যাট মিনস ওই কনটেন্টটা কিন্তু আপনার যে সাইট ম্যাপ আছে ওইটাতে বসানো আছে। তার মানে Google আসবে, ইউআরএল পাবে, ডিসকভার করবে, চেক করবে সার্ভারে, 410 পাবে, মুছে দেবে, আবার আসবে সা আম সাস আ সাইট ম্যাপে দেখবে যে ইউআরএলটা আছে, আবার যে 410 পাবে। তার মানে কি কেমন একটা আ বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো এই কারণে যেটা হচ্ছে যে মেক সিউর ইউর সাইট ম্যাপ ইস অলওয়েজ ক্লিন। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। মেক সিউর ইউর সাইট ম্যাপ ইস ক্লিন। দ্যাট মিনস আপনার যদি কোনো প্রয়োজনীয় পোস্ট না থাকে, ওটাকে ড্রাফট করে দেন, রিমুভ করে দেন। কখনোই পাবলিশ রাখবেন না, হিডেন রাখবেন না, ইত্যাদি রাখবেন না। তাহলে বারবার Google ওই ইউআরএল এ আসবে এবং আপনার আ ওয়েবসাইট ক্লিন হবে না। আপনি ক্রল বাজেট আপনি লুজ করবেন। ওকে। নাও আম এখন দেখি আর কি নিয়ে কথা বলার কথা ছিল? আচ্ছা, আপাতত যা নিয়ে কথা বলার কথা ছিল সবগুলো কথা বলে ফেলেছি। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আ শামীম ভাই বলেছেন, "ভাইয়া অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গেলে 404 সবগুলো লিঙ্ক ক্লায়েন্ট চায় সার্চ কনসোল থেকে রিমুভ করতে। এটা করার কোনো ওয়ে আছে? আমরা তো লিঙ্ক রিডাইরেক্ট এর দরকার হলে রিডাইরেক্ট করব। কিছু লিঙ্ক ইগনোর করব যা দরকার নাই।" হ্যাঁ, গুড কোয়েশ্চেন ভাই। আ এক্সাক্টলি। তো থ্যাংক ইউ। এটা আসলেই খুবই ভালো প্রশ্ন ছিল। যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে অনেকগুলো 404 আছে। ওইটাকে আপনি কিভাবে ফিক্স করবেন? এটা আমি আ খুবই একটা ভালো প্রশ্ন। তো ১ম কথা আপনার যেটা করতে হবে যে এর আগের দিন যেমন আমি একটা আপনার করলাম, কি বলে? ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে কিভাবে আ লিঙ্ক অডিট রিডাইরেক্ট ম্যাপ বানাতে হয়, লিঙ্ক অডিট করতে হয়। সেখানে কিন্তু আমি যেটা বলেছি যে আপনার যতগুলো 404 ইউআরএল আছে সবগুলোকে আপনি একটা লিস্ট বানান।
লিস্ট বানিয়ে দেখুন যে কোন ইউআরএলটাকে আপনি রিডাইরেক্ট করবেন সেটা ঠিকমতো রিডাইরেক্ট করেন। আর কোন ইউআরএল আপনাকে ইগনোর করতে হবে। সব ইউআরএল তো আর আপনি রিডাইরেক্ট করবেন না। লো কোয়ালিটি, স্প্যাম, ড্রাফট, বিভিন্ন ধরনের স্টেজিং ইউআরএল এগুলোকে আপনার রিডাইরেক্ট করার কোনো মানে নেই। সেগুলোকে আপনি যেটা করতে পারেন সেগুলোকে আপনি 410 করতে পারেন। এটা। ২ নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে এটা তো করলেন, রিডাইরেক্ট করলেন, 404 করলেন। ঠিক আছে? যেটা আমি আগে বলার চেষ্টা করেছিলাম যে আপনার ওয়েবসাইটটাকেও কিন্তু ক্লিন রাখতে হবে। যখন আপনি রিডাইরেক্ট করবেন কিংবা 404 করবেন, চেক করে দেখেন যে ওইটা ইন্টারনালি কোনো জায়গা থেকে লিঙ্ক করা আছে কিনা কনটেন্ট এর মধ্যে। আপনার মনে করেন এই পেজের কনটেন্ট এ একটা লিঙ্ক আছে সেটা হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক। সেটাকে আপনি 301 করে অন্য পেজে নিয়ে গেলেন। কিন্তু এই লিঙ্কটা কিন্তু সবসময় আছেই। যতক্ষণ না আপনি এই লিঙ্কটাকে ক্লিন করবেন, ইন্টারনাল লিঙ্কটাকে ক্লিন করবেন, ততক্ষণ কিন্তু Google ওই লিঙ্কটাকে বারবার আসবে। তার মানে বারবার আইদার এসে রিডাইরেক্ট হয়ে যাবে নতুবা এসে 404 পাবে কিংবা 410 পাবে। তার মানে ওই URL টাকে আপনি আইদার চেঞ্জ করেন ইন্টারনাল লিঙ্কটাকে নতুবা ওই ইন্টারনাল লিঙ্কটাকে তুলে দেন। তাইলে Google আর দেখতে পারবে না। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটে আর কোন 404 থাকবে না। বোঝাতে পারলাম? 300 301 করেন, 410 করেন, whatever করেন, but you have to make sure that your website is clean. There is no internal link leading to a 404 or 300 URL. এটা ইম্পোর্টেন্ট। I hope শামীম ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, আ মাতাবুল ভাই বলেছেন, ভাই 410 URL রিমুভ করতে সময় লাগে আপনার মতে আ হতে কত সময় লাগে? আসলে ভাই এটা নির্ভর করে Google এর উপরে, বাট it will be much quicker than 404. 404 কিংবা ইভেন 300 করেও অনেক সময় লাগে রিডাইরেক্ট হতে। বাট 410 হতে অনেক কম সময় লাগে। অনেক কম সময়। রাইট? আপনার যদি ওয়েবসাইটটা অথরিটি পূর্ণ হয়ে থাকে তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনার যদি লো অথরিটি থাকে তাহলে হয়তোবা সময় লাগবে। বাট ইট উইল বি কুইকার। ওকে। আর কোন প্রশ্ন? আর তো কোন প্রশ্ন দেখছি না। এনিওয়ে গাইস, I hope যে আপনাদের এই ভিডিওটা কাজে লেগেছে। আম 1 সেকেন্ড। ওকে, আরো কোন প্রশ্ন ছিল? ভাইয়া কোন লিঙ্কে ইন্টারনাল লিঙ্ক করা যাবে? চেক করার বেস্ট উপায় কি? আচ্ছা, কোন উপায়ে করা যাবে সেটা আচ্ছা, সেটা করার উপায়টা হচ্ছে কয়েকভাবে আছে। আ এটা নিয়ে হয়তোবা ভবিষ্যতে আরেকটা লাইভ করতে হবে। তো সাধারণত যেটা আমি করি, যদি আপনার কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট হয়ে থাকে, যদি কোনো একটা প্রোডাক্ট আনএভেইলেবল হয়ে যায় যে সোল্ড আউট হয়ে গেছে কিংবা আনএভেইলেবল হয়ে গেছে ওটা পুরাতন প্রোডাক্টটা আ মার্কেট আউট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে রিডাইরেক্ট করে নতুন প্রোডাক্ট এ নিয়ে যাবেন। যদি কোন একটা নতুন প্রোডাক্ট চলে আসে অথবা ওই প্রোডাক্ট এর রিলেটেড কোন প্রোডাক্ট এ এম আ কি বলে রিডাইরেক্ট করবেন অথবা লাস্ট স্টেজ হচ্ছে যে আপনি ওই প্রোডাক্ট এর যে ক্যাটেগরি ছিল, ল্যান্ডিং পেজ ছিল, ওই পেজে রিডাইরেক্ট করবেন। রাইট? ১ম রিডাইরেক্ট অপশন হচ্ছে যে আ আ আইদার আপডেটেড কনটেন্ট অর নিউ প্রোডাক্ট। ২ হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। আর ৩ হচ্ছে ক্যাটেগরি। ওকে? এই ৩ ভাবে আমি রিডাইরেক্ট এর যেই রুল সেটাকে মেইনটেইন করার চেষ্টা করি। ওকে। ভাইয়া আমি ইংরেজিতে দুর্বল। আমি কেমন ইংলিশ পড়লে এসইও করতে পারবো? ওকে। ভাই ইংলিশ তো জানতেই হবে। তো এসইও শুরু করতে হলে হয়তোবা খুব একটা আপাতত ইংলিশের দরকার নাই খুব একটা, স্পেশালি টেকনিক্যাল এসইও তে। কিন্তু মানে তোমাকে যদি বিগিনারদের জন্য যেটা বললাম যে ১ম দিকে হয়তোবা এসইও খুব একটা দরকার নাই। কিন্তু whenever you are going up in the ladder,
when you're getting beginner to medium, intermediate level, intermediate to advanced level, then English is a must. সরি, ইংলিশ শেখার কোনো বিকল্প নাই। ওকে? আর যেটা হচ্ছে যে হয়তোবা টেকনিক্যাল এসইও এর জন্য আ কি বলে ইংলিশটা কম জরুরি। অন্যদিকে টেকনিক্যাল এসইও এর জন্য কিন্তু প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ ওগুলা জরুরি। সো ইংলিশ হয়তোবা তখন কম লাগবে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা টেকনিক্যাল নলেজ বেশি লাগবে। সো ২ টাতেই কিন্তু আ কিছু বেনিফিট এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। ওকে? ভাইয়া ভিডিওটা কি YouTube এ থাকবে? হ্যাঁ, ভাইয়া ইনশাআল্লাহ আমি ভিডিওটা YouTube এ আমি রেকর্ড করতেছি। ইনশাআল্লাহ ভিডিওটা YouTube এ আমি দেব। আ আ ভাইয়া HTTP অ্যাক্সেস এ অনেকগুলো লিঙ্ক আম হলে কোডটা কিভাবে ইউজ করব? যে ভাইয়া কোডটা আমি দেখিয়েছিলাম, সেই কোডটাই ইউজ করা যাবে। ওখানেও এগেইন রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। ওকে? ভাইয়া cPanel এ HTTP অ্যাক্সেস এ অনেকগুলো লিঙ্ক 404 করতে হলে প্রসেসটা কেমন হবে? cPanel দিয়ে যে আ ১ম এ cPanel এ ঢুকে যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গেলে যে হোম ডাইরেক্টরি আছে, ওই হোম ডাইরেক্টরিতে HTTP সরি HT অ্যাক্সেস ফাইলটা পাওয়া যাবে। ওইটা এডিট করলেই হবে। তাইলে ভাইয়া আম তাইলে ভাইয়া তাহলে কি শুধু টেকনিক্যাল এসি নিয়ে কাজ করতে পারবো? ভাইয়া যেটা বললাম যে ইংলিশ কিন্তু লাগবেই। বাট টেকনিক্যাল এসইও তে কম লাগে এইটা আমি বলছি। বাট আমি কাউকে ডিসকারেজ করতেছি না যে কনটেন্ট এসইও, টেকনিক্যাল এসইও, লিঙ্ক বিল্ডিং ইটস আপ টু ইউ। বাট আ আজকে হয়তোবা কালকে হয়তোবা ইংলিশটা কম লাগবে। বাট পরশুদিন কিন্তু লাগবেই। সো ইংলিশটা চর্চা করতে হবে। এট লিস্ট বলাটা না হোক, লেখাটার জন্য ভালো হয়। আর এখন তো ইংলিশ শেখাটা খুবই ইজি। আ এআই এর যুগ আসছে। ইজিলি অনেক কিছু শেখা যায়। অনলাইনে অনেক কনটেন্ট আছে। অ্যাপ আছে। Duolingo যে অ্যাপটা আছে ওটাতে তো ইজিলি ফ্রিতে ইংলিশ শেখা যায়। যেকোনো ভাষা শেখা যায়। সো ইটস নট এ বিগ ডিল নাও টু লার্ন ইংলিশ, রাইট? সো প্লিজ ইংলিশের বিকল্প নাই। সরি মানে শিখতেই হবে। আজ হোক কাল হোক শিখতেই হবে। আ শামীম ভাই ওকে। এনিওয়ে গাইস প্রায় ৩২ মিনিটের মতো হয়ে গেছে ৩০ মিনিটের কথা বলে। তো আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন এবং আই হোপ যে টেকনিক্যাল এসইও এর দিক থেকে যেই সমস্যাগুলো দেখা যায়, তার মধ্যে থেকে অনেকগুলো সমস্যার সমাধান কিন্তু 410 দিয়ে করা সম্ভব। তো এই ভিডিওটা দেখবেন, ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ইউজ করবেন। আর যদি প্রশ্ন থেকে থাকে এইখানে কমেন্ট বক্সে জানাবেন কিংবা আমি ভিডিওটা YouTube এ দেওয়ার চেষ্টা করব। YouTube এ দেব ইনশাআল্লাহ। ওখানেও আ প্রশ্ন করতে পারেন। আমি সব প্রশ্নেও পড়ি, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। হয়তোবা মাঝেমধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে ভুলে যাই, বাট আমি চেষ্টা করি সব প্রশ্নের উত্তর দিতে। সো আমার আমি যেটা চাই যে প্লিজ আপনারা প্র্যাকটিস করেন, অনুশীলন করেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে আমি জানতে পারব না যে কার কি সমস্যা। রাইট? আপনারা প্রশ্ন করতেছেন বলেই কিন্তু আমি একটার পর একটা ওই রিলেটেড বিষয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। সো এই জিনিসটা প্লিজ মনে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।